আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জামাত ইসলামী দলটাকে নিয়ে আসলে আমি অনেক চিন্তা ভাবনা করেছি যে এই দলটা আসলে কেন সফল হচ্ছে না। মানে এই দলটার আসলে যে সুশৃঙ্খল কর্মী বাহিনী রয়েছে, তাদের যে সাংগঠনিক কাঠামো রয়েছে এবং একনিষ্ঠ যেই কর্মীগুলো রয়েছে, এত কিছু থাকার পরেও জামাত কেন আসলে রাজনীতিতে সফল হতে পারছে না। একটা দল ক্ষমতায় যাওয়ার জন্য যে যোগ্যতাগুলো থাকা দরকার, প্রত্যেকটা যোগ্যতাই কিন্তু জামাত ইসলামীতে রয়েছে, কিন্তু তারপরেও এই জামাত কেন রাজনীতিতে সফল হচ্ছে না, এই বিষয় নিয়ে আমার ব্যক্তিগত কিছু মত আপনাদের সামনে উপস্থাপন করব। 5 আগস্টের পর জামাত যখন আলাদাভাবে নির্বাচন করার ঘোষণা দেয় এবং আমি ব্যক্তিগতভাবে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস দেখেছি জামাতের পক্ষে এবং জামাতের প্রতি মানুষের যেই আবেগ দেখেছি, ভালোবাসা দেখেছি, আমি ধারণা করতেছি যে বাংলাদেশের ইতিহাসে জামাত এখন সর্বোচ্চ জনপ্রিয়তায় রয়েছে। আমি এটাও ধারণা করছি যে জামাত যদি এই জনপ্রিয়তাটাকে এবং এই সুযোগটাকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারে, আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় চলে যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি রয়েছে, যদি আন্তর্জাতিকভাবে কোনো ষড়যন্ত্র এই জামাতের বিরুদ্ধে না হয়। কিন্তু নির্বাচন যত এগুচ্ছে, আমার কেন জানি মনে হচ্ছে যে জামাত রাজনীতির মাঠ থেকে আসলে ছিটকে যাচ্ছে এবং আমার এটাও মনে হচ্ছে যে জামাত নিজেরাই চায় না যে তারা আসলে ক্ষমতায় যাক, অথবা জামাত যেই পদ্ধতিতে আসলে তাদের রাজনীতি করছে এবং যেই কোয়ালিটিতে তাদের রাজনীতিকে এগিয়ে নিচ্ছে, আমার কেন জানি মনে হচ্ছে যে জামাত আসলে ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করছে না। আর না হয় তারা অতীতের মতো এই রাজনীতির মাঠে তারা দুর্বল, মানে তারা রাজনীতি বোঝে না। এই দুইটা জিনিসের যে কোনো একটা হতে পারে, হয় তারা নিজেরাই চায় না যে তারা ক্ষমতায় যাক, আর না হয় তারা রাজনীতি বোঝে না, এরকমই মনে হচ্ছে। কথাগুলো কেন বললাম, অল্প কয়েকদিন আগে জেলা জামাতের আমির সহ তাদেরকে ইউনো অফিসে রেখে বিএনপির নেতারা আসলে চর থাপ্পড় মেরেছে, এমনকি ইউনো অফিসে রেখে তাদেরকে প্রকাশ্যে মারধর করেছে। এর প্রতিক্রিয়া আপনারা কি দেখেছেন? একবার চোখ বন্ধ করে চিন্তা করেন তো, যদি এই সেম কাজটা যদি বিএনপির নেতাকর্মীদের সাথে করা হতো, আপনি কি মনে করেন এটা পুরো বাংলাদেশে এটা নিয়ে আসলে কি হতো? অথবা এখন বর্তমানে সবচাইতে খারাপ পজিশনে রয়েছে বা মারাত্মক চাপে রয়েছে জাতীয় পার্টি, ঠিক এই কাজটা যদি জাতীয় পার্টির কোনো নেতার সাথেও করা হতো, তাহলে এর প্রতিক্রিয়াটা কি হতো? এছাড়াও সাতকানিয়ায় যে জামাতের 2 জন কর্মীকে আসলে ডেকে নিয়ে তারপর পরিকল্পিতভাবে ডাকাত ঘোষণা দিয়ে আসলে তাদেরকে পিটিয়ে হত্যা করা হলো, এই ঘটনার প্রতিক্রিয়া জামাত আসলে দিয়েছে কিনা বা কিভাবে দিয়েছে? আপনারা যদি এই সবগুলো বিষয় যদি আপনারা একটু বিশ্লেষণ করেন, তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশে এই পরিস্থিতি যদি চলতে থাকে, তাহলে আগামী নির্বাচনের আগ পর্যন্ত জামাতের পক্ষে কথা বলার মতো লোকও পাওয়া যাবে না। মানে এই যে বিভিন্ন ইউটিউবে আপনারা দেখছেন যে জামাতের অনেকগুলো চ্যানেল রয়েছে বা অনেকেই জামাতের পক্ষে আসলে কথা বলছে, অনেক শক্ত ভাষায় কথা বলছে, আপনি এই লোকগুলোকে এই আগামীতে বা আগামী নির্বাচনের আগ পর্যন্ত খুঁজে পাবেন না, যদি জামাত এই কোয়ালিটিতে তাদের রাজনীতি করে। কারণ তাদের পক্ষে কথা বলতে গিয়ে আসলে তারা বিপদে পড়বে, এবং তারা কেন তাদের বিপদ গাড়ে নেবে? জামাতকে আমি এখন যতটুকু মনে করছি বা জামাত সম্পর্কে আমি এখন যে ধারণাটা রাখতেছি, যে জামাত তাদের এই রোকন ছাড়া অন্য কাউকে শেল্টার দেয় না, এমনকি তাদের সাথে পরামর্শ না করে যে কোনো কাজ করলে ওই কাজের শেল্টার তারা দেয় না। এই জামাতের কর্মীদের উপরে যে আক্রমণগুলো হয়েছে, এই আক্রমণগুলোকে আপনি যদি একটু পর্যালোচনা করেন, তাহলে বুঝতে পারবেন যে এই জামাত শুধুমাত্র তাদের রোকনদেরকে তাদের কর্মী মনে করে, আর জামাতের যারা কর্মী রয়েছে এদেরকে কোনো প্রকার হেল্প করে না। হয়তো অনেকেই আমাকে বলতে পারেন যে আপনি আসলে এই 2-1টা ঘটনা দিয়ে আপনি কি জামাত সম্পর্কে বিচার বিশ্লেষণ করেন? আমি আপনাদেরকে এর আগে
আমার বিভিন্ন জামাতের অনুষ্ঠানে যাওয়ার ছবি দেখিয়েছি এবং জামাতের অনেক বড় বড় নেতাদের সাথে আসলে আমার দেখা হয়েছে, পরিচয় হয়েছে, কথা হয়েছে। আমি তাদের অনুষ্ঠানগুলো দেখি, তাদের সাংগঠনিক কার্যক্রমগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করতেছি। তারা সত্যি তাদের রোকন ছাড়া অন্য কাউকে আসলে তাদের কর্মী মনে করে না। এমনকি অনেকেই মনে করেন যে জামাতের যারা রোকন, যারা কর্মী, এরা সব মানুষ কিন্তু অত্যন্ত সৎ এবং অত্যন্ত ভালো মানুষ। আমি সেটাও মনে করি না বা সেরকম কিছু দেখিনি। আমি অনেক লোক দেখেছি যারা টাউট, এবং তাদের রোকনদের মধ্যেও অনেক টাউট লোক রয়েছে, এবং এই লোকগুলো তাদের নিজেদের স্বার্থের জন্য রাজনীতি করে। এরকম লোকদেরকেও আমি দেখেছি। এমনকি তাদের এই রোকনগুলো তাদের সংগঠনের যেই নিয়ম কানুনগুলো রয়েছে, এই নিয়ম কানুনগুলোর ভিতরে থাকে, এবং এর বাইরে জামাতের যারা পক্ষে কাজ করতে গিয়ে কেউ যদি মারাত্মক কোনো বিপদে পড়ে, জামাত কিন্তু তাদের পাশে দাঁড়ায় না। এটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এবং আপনারা যদি এই সাতকানিয়ার ঘটনাকে যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। এখন আমি কেন বলতেছি যে শেষ পর্যন্ত তাদের পক্ষে কথা বলার মতো লোক পাওয়া যাবে না কেন, এবং জামাত কেন নির্বাচনে আসলে মারাত্মকভাবে পরাজিত হবে। কারণ জামাতের যেই রোকন কেন্দ্রিক যে কর্মী বাহিনী রয়েছে, এদের মধ্যে ম্যাক্সিমাম লোক এই যে লোকাল যে রাজনীতি, এই রাজনীতিটাই বুঝে না, এবং এরা রাজনীতি করতেও জানে না। মানে আপনি এই বাংলাদেশের যে 300 আসন রয়েছে, এই 300 আসনে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে কিন্তু জামাতের আপনি কমিটি পাবেন, নেতাকর্মী পাবেন, কিন্তু বাংলাদেশের এই প্রত্যেকটা অঞ্চলে যোগ্যতা সম্পন্ন নির্বাচনী এজেন্ট ক্যান্ডিডেট দিতে পারবে না জামাত। এমনি শুধুমাত্র এজেন্ট দিয়ে দিলে তো হবে না, তাদের যোগ্যতা থাকতে হবে, এমনকি মানুষকে কিভাবে আসলে আকর্ষণ করে তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে ভোট আদায় করে নিতে হবে, এই যোগ্যতাটাও তাদের নেই। এখন যেসব লোকগুলো আসলে জামাতের রোকন নয়, বা জামাতকে পছন্দ করে বা জামাতের সংগঠনের সাথে যুক্ত আছে, এই লোকগুলো যদি তাদের এলাকা ভিত্তিক বা তাদের প্রতিবেশীদেরকে যদি আসলে খাটাখাটনি করে যদি তারা ভোট কেন্দ্রে নিয়ে যায় এবং নির্বাচনের আগে যদি তারা আসলে জামাতের পক্ষে কাজ করে, তখন কিন্তু দেখা যাবে যে বিএনপির কর্মী যারা রয়েছেন বা বিএনপির নেতারা যারা রয়েছেন, তাদের কাছে কিন্তু সে মানে শত্রু হিসাবে গণ্য হবে। এখন পরবর্তীতে বিভিন্ন ছাতানাতায় তাদের উপরে কিন্তু বিপদ নেমে আসতে পারে। আর বাংলাদেশে রাজনীতির যেই হিসাব বা যে সিস্টেম, এটাই এরকম যে নির্বাচনের সময় কারা কোন দলের পক্ষে কাজ করেছে, এগুলো নির্বাচনের পরে আসলে হিসাব করা হয়। এটাই বাংলাদেশের রাজনীতির সিস্টেম। এখন যেই জামাত তাদের রোকন ছাড়া অন্যদেরকে আসলে স্বীকারই করতে চায় না, এই জাতীয় একটা দলের পক্ষে আসলে কারা কাজ করবে এই নির্বাচনের সময়? এই যে এলাকা ভিত্তিক যে কাজগুলো করবে, এরা কারা করবে? শুধুমাত্র জামাতের রোকনরাই করবে? আমি জামাতের রোকনদেরকে যতটুকু চিনি, হয়তো অল্প কিছু জায়গায় জামাতের রোকন রয়েছে যারা আসলে রাজনীতি বুঝে, কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় জামাতের যে রোকনগুলো রয়েছে, এগুলো আমি মনে করি যে অন্ধ সংগঠন করে। মানে হচ্ছে সংগঠন যদি বলে ইয়েস ইয়েস, সংগঠন যদি বলে নো নো, এরা সংগঠনের বাইরে কোনো কথাও বলে না। এখন এই কোয়ালিটির এই রোকনদেরকে দিয়ে আসলে নির্বাচনী বৈতরণী পার হওয়া কি আদৌ সম্ভব? নির্বাচনের মাঠে হিসাব হচ্ছে, যদি কোনো নেতা যদি 50,000 ভোট পায়, আরেকজন নেতা যদি 50,001 ভোট পায়, যে 50,001 ভোট পেয়েছে সেই সফল। এখন যদি জামাত মনে করে আমাদের আগের নির্বাচনগুলোতে আমরা এই 12% ভোট পেয়েছি, এখন যদি আমরা 20% পাই এতেই হবে, বা এরকম স্বপ্ন নিয়ে যদি জামাত নির্বাচন করে, তাহলে ঠিক আছে। কারণ জামাত সারা জীবন এভাবেই নির্বাচন করবে, আবার এভাবেই চলবে। সম্মানিত দর্শক, আমি যেটা মনে করি বা আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাই, যে জামাত এখন যে কৌশলে তাদের রাজনীতিকে সাজাচ্ছে, আপনি নিশ্চিত ধরে রাখতে পারেন। এখন বর্তমানে অনেকে অনলাইনে আসলে জামাতের পক্ষে কথা বলছে, অনেক লোক পাবেন যারা জামাতের পক্ষে কথা বলছে। এই লোকগুলোকেও আগামী নির্বাচনের আগে আপনি খুঁজে পাবেন না, এরা জামাতের পক্ষে কথা বলবে না। কারণ জামাতের পক্ষে কথা বলে তাদের বিপদ তারা ডেকে আনবে না। এমনকি জামাত এখন যেভাবে রাজনীতি করছে, এভাবে আসলে এই বাংলাদেশে বিএনপির সাথে তাদের টেক্কা দেওয়ার জন্য তারা বাংলাদেশে যে 300টা আসন রয়েছে, এই 300টা আসনে যোগ্য এজেন্টও দিতে পারবে না।
কারণ এই জামাতের যে সাংগঠনিক যেই কার্যক্রম এবং তাদের রাজনীতির যে সিস্টেম, এই সিস্টেমগুলোতে অনেক পরিবর্তন আনতে হবে, আর সেটা মনে হয় জামাত করবে বলে মনে হচ্ছে না। তাই ধরে নিতে পারেন যে আগামী নির্বাচনে এই যারা জামাতকে নিয়ে আসলে স্বপ্ন দেখতেছেন, আর অনেকেই মনে করেন যে আরে বিশাল জনপ্রিয়তা রয়েছে জামাত অনেক কিছু করতে পারে, অনেক যোগ্য, বাস্তবিক অর্থে আপনি রাজনীতির যে মাঠ, এই মাঠটা একটু বিশ্লেষণ করবেন। আর আবেগ দিয়ে সব কিছু হয় না, বিবেকটাকে কাজে লাগান এবং বাস্তবতাটাকে একটু উপলব্ধি করুন। যদি মনে করেন যে জামাত তাদের এই রাজনীতির কৌশলে আগামীতে নির্বাচন করে বিএনপির মতো দলকে পরাজিত করে তারা ক্ষমতায় চলে যাবে, তাদের এই রাজনীতির কৌশলে, তাহলে বিগত সময়গুলোতে জামাত কেন সফল হতে পারেনি, এটাও একটু মাথায় রাখবেন। সম্মানিত দর্শক, এই বিষয়গুলো নিয়ে অন্য কোনো ভিডিওতে আরও বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।